আমাদের কিন্তু ফিল্ডিং সেট হয়ে গেছে। এই বছর জুন মাস থেকে আরও 15% মোবাইল রিচার্জের দাম বাড়বে, আর এই নিয়ে চতুর্থবার মোবাইল রিচার্জের দাম বাড়তে চলেছে। এমনিতেই এখন 300 টাকার নিচে কোনো ঠিকঠাক মান্থলি প্ল্যান পাওয়া যায় না। এরপর যদি দাম বাড়ে তাহলে সেম প্ল্যানের জন্য আমাদেরকে 350 টাকা দিতে হবে। এবার তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে বিগত কিছু বছর এই রিচার্জের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবার এইখানে একটা সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে এইসব টেলিকম অপারেটররা এরকম এগ্রেসিভলি কেন রিচার্জের দাম বাড়ছে, এবং এর চেয়েও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে এইসব টেলিকম অপারেটররা যদি এরকম এগ্রেসিভলি যদি মোবাইল রিচার্জের দাম বাড়াতে থাকে তাহলে আমাদের কী হবে, আর আমরা এর থেকে কীভাবে রক্ষা পাবো। তো এই নিয়ে আজকের ভিডিও। তো শুরু করা যাক। আজ আমাদের এরকম পরিস্থিতি কেন হলো এটা জানার জন্য কিন্তু আমাদের 2016 সালে যেতে হবে। না পুরোনো ছবি খুঁজে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য না, বরং আমাদের ইন্ডিয়ান টেলিকম সেক্টরটাকে বোঝার জন্য। জিও আসার আগে পর্যন্ত আমাদের পাশে কিন্তু ইন্টারনেট খুব এক্সপেন্সিভ ছিল, এবং কানেক্টিভিটিও খুব একটা ভালো ছিল না, এবং ইন্টারনেট স্পিডও কিন্তু খুব একটা ভালো ছিল না। কিন্তু আমাদের পাশে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পাশে অপশন ছিল। যদি কোনো একটা টেলিকম অপারেটর যদি আমাদের সার্ভিস না ভালো লাগতো তাহলে কিন্তু আমরা খুব সহজে অন্য একটা টেলিকম অপারেটরের পাশে কিন্তু সুইচ করে নিতে পারতাম। কিন্তু জিও আসার পর জিও কিন্তু সমস্ত কিছু ফ্রি করে দেয়, ইন্টারনেট কল সমস্ত কিছু ফ্রি করে দেয়। আর আমরা তখন কিন্তু ভাবিনি যে এটা কতদিন ফ্রি থাকবে এবং এর ফিউচার কী হতে চলেছে। আমরা শুধু এটাই ভেবেছি যে ফ্রিতে পাচ্ছ মানে লুটে নাও, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমরা কিন্তু সবাই জিওতে কিন্তু সুইচ করতে থাকি। আর জিওর বার্তা অন্যান্য টেলিকম অপারেটরের কাছে কিন্তু খুব সিম্পল ছিল যে তোমরাও হয় ফ্রিতে দাও বা মার্কেট ছেড়ে চলে দাও। কিন্তু অন্যান্য টেলিকম অপারেটর কিন্তু জিওর সঙ্গে কিন্তু পাল্লা দিতে পারে না, কেননা জিওর পাশে ছিল একটা লম্বা সময় ধরে লসকে বেয়ার করার মতো ক্যাপাসিটি ছিল, কিন্তু সেটা কিন্তু অন্যান্য টেলিকম অপারেটর পাশে ছিল না। তাই কিন্তু ধীরে ধীরে এইসব টেলিকম অপারেটর কোম্পানিরা কিন্তু ধীরে ধীরে মার্কেট ছাড়তে থাকে, এবং বর্তমান 3টি টেলিকম অপারেটর আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে জিও, এয়ারটেল এবং ভিআই। ভিআই হচ্ছে ভোডাফোন এবং আইডিয়া মার্চ করে ভিআই। আর এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার কিন্তু আছে জিওর। জিও হচ্ছে 41% মার্কেট শেয়ার আছে, আর এয়ারটেল হচ্ছে 33% এবং ভিআই হচ্ছে 17%। আর ভিআইটাও আজকের দিনে থাকতো না, শুধু একটাই কারণে আছে যে 2025 সালে ভিআই ব্যাংক্রাপসির দিকে যাচ্ছিলো তখন গভর্নমেন্ট ইন্টারভিন করে কিন্তু 49% শেয়ার ভিআইয়ের কিনে নেয়, যার ফলে এখনও পর্যন্ত মোটামুটি 17% একটা ছোটো অ্যামাউন্ট নিয়ে কিন্তু অ্যাটলিস্ট ভিআইটা এখনও পর্যন্ত টিকে আছে। কিন্তু ভিআই অ্যাকচুয়ালি এখন সার্ভাইভাল মোডে আছে, মানে ও অ্যাকচুয়ালি এক্সপেনশন নতুন নতুন ফিচার্স আনা বা নতুন নতুন সার্ভিস দেওয়ার কিন্তু দিকে নেই, বা ও একটা সার্ভাইভাল স্টেজ থেকে ট্রান্সফরমেশন ফেজের দিকে যাচ্ছে। তো ভিআই মানে মেন কম্পিটিশন নয়, মেন কম্পিটিটর হচ্ছে জিও এবং এয়ারটেল। আর জিও আর এয়ারটেল কিন্তু এটা জানে যে আমাদের পাশে কিন্তু অন্য কোথাও যাওয়ার মতো কোনো কিন্তু অপশান নেই, তাই কিন্তু ওরা নিজেদের মনমানি করে। দেখো সাধারণত টেলিকম সেক্টরে কী হয় বা যে কোনো সেক্টরে যদি মানুষের পাশে যদি অপশান থাকে তাহলে কিন্তু প্রাইস কন্ট্রোল হয়, কেননা যদি কোনো একটা অপারেটর যদি না ভালো লাগে থাকে তাহলে অন্য জায়গায় চলে যাবে। তো এর ফলে কী হয় যে কাস্টমার যদি সুইচ করতে থাকে তাহলে প্রাইস কিন্তু কন্ট্রোলে থাকে, কিন্তু যখনই কাস্টমার পাশে সুইচ অপশানটা থাকে না তাহলে তখন কিন্তু কাস্টমার অ্যাডজাস্ট করতে শুরু করে। এটা কিন্তু এয়ারটেল আর জিও জানে যে আমাদের ছাড়া কিন্তু আর এই কাস্টমারদের কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। আর এটাও জানে যে লকডাউনের পর থেকে মোবাইল এবং ইন্টারনেট আমাদের জীবনের একটা ম্যান্ডেটরি পার্ট হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আমরা ইন্টারনেট ছাড়া এখন কোনো কিছুই করতে পারবো না। তাই যেখানে একসময় আমরা 1 GB ডেটাতে গোটা মাস চালিয়ে দিতাম, সেখানে আমরা এখন এভারেজ মান্থলি 36 GB ডেটা ইউজ করি। আর এটা কিন্তু এইসব টেলিকম অপারেটররা জানে যে আমাদের ছাড়া এদের পাশে অপশানও নেই। আর আমরাও জানি যে যতই দাম বাড়াক আমাদের পাশে কোনো অপশান নেই, আমাদের এদের সার্ভিসই নিতে হবে, কারণ আমরা মোবাইল ছাড়া এখনকার দিনে কিন্তু কোনো কিছুই করতে পারবো না। তাই কিন্তু এরা অ্যাগ্রেসিভলি এরকম দাম বাড়াচ্ছে। আর এই রিচার্জের দাম বাড়ানো শুরু হয় কিন্তু 2019 সাল থেকে, যেহেতু 2016 থেকে যেহেতু ফ্রিতে ইন্টারনেট এবং কল দিচ্ছিলো, তো এর তো ওসুল করতে হবে। তাই 2019 সালে প্রথম 30% কিন্তু রিচার্জের দাম বাড়ে, এবং 2021 সালে আরও 20%, এবং 2024 সালে আরও 15%, এবং 2026 সালে জুন মাসে আরও 15% রিচার্জের দাম বাড়ার সম্ভাবনা একটা রয়েছে। মানে ওরা প্ল্যান করে ফেলেছে যে বাড়াবে। এবার এই বাড়ানোর পিছনে কিন্তু একটা কারণ আছে, যেটা হচ্ছে দেখো আমাদের যাদের যা মোবাইল নেওয়ার ছিল বা যাদের যা সিম নেওয়ার ছিল আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এখন দেখবে ম্যাক্সিমাম সবার বাড়িতেই ফোন আছে এবং সবার বাড়িতেই সিম ইউজ করে। তো এবার দেখো ওরা আর কিন্তু নতুন কোনো কাস্টমার ওরা কিন্তু পাচ্ছে না। এবার যেহেতু নতুন কোনো কাস্টমার পাচ্ছে না, তাহলে আর অন্যান্য টেলিকম অপারেটর থেকেও কিন্তু নতুন কাস্টমার নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আছেই তো দুজন, যদি ভিআইকে বাদ দিয়ে দিই তো আছে এয়ারটেল আর জিওই আছে। তো এবার ওদের কিন্তু ওইসব কোম্পানি কিন্তু গ্রো করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে রিচার্জের দাম বাড়িয়ে। কেননা নতুন কাস্টমার আসছে না, নতুন কেউ আসছে না, তাহলে ওরা গ্রো করবে, ওদের তো গ্রো করতে হবে। এবার গ্রো করার জন্য একটাই পথ, যেটা হচ্ছে রিচার্জের দাম বাড়িয়ে দাও। আর এটাকে এদের ইন্ডাস্ট্রি ভাষাতে বলে এআরপিইউ, অর্থাৎ এভারেজ রেভিনিউ পার ইউজার। তো এটাকে
ধীরে ধীরে ওরা বাড়াতে থাকছে। এবার এইখানে একটা কোশ্চেন আসতে পারে যে আর এই বাড়ানোটা কিন্তু শুরু করে জিও, অর্থাৎ জিওর যেহেতু বেশি কাস্টমার বেস আছে আর ওই যেহেতু সবচেয়ে বেশি ফ্রিতে সবাইকে দিয়েছে, তো ওই সবার প্রথম বাড়ে এবং ওটাকে এয়ারটেল ফলো করে। এবার এখানে একটা কোশ্চেন আসা উচিত তোমাদের মাথায়, যেটা আমার মাথায় প্রথমে এসেছিলো, যে যখনই জিও রিচার্জের দাম বাড়ে তাহলে এয়ারটেল কেন বাড়ে? এয়ারটেল তো কম রাখতে পারে, তারপরে কী হবে, জিও থেকে একটা হিউজ পরিমাণ কাস্টমার এয়ারটেলে চলে আসবে, কিন্তু এয়ারটেলকে কিন্তু বাধ্য হয়ে বাড়াতে হয়। কেন একটু বোঝাচ্ছি। কেননা জিও এবং এয়ারটেলের কিন্তু জার্নিটা কিন্তু আলাদা রকম। দেখো, জিও প্রথম আসে 2016 সালে এবং ও ডিরেক্ট 4G থেকেই শুরু করে, কিন্তু এয়ারটেল কিন্তু প্রথম থেকেই ছিল, টেলিকম অপারেটর বিজনেসে প্রথম থেকেই ছিল, অর্থাৎ সে 2G 3G সময় থেকে কিন্তু ছিল। এর ফলে কি, যখনই এই সমস্ত টেলিকম অপারেটররা কী করে, যখনই এরা কিন্তু গভর্নমেন্টের স্পেকট্রাম ইউজ করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা গভর্নমেন্টের কিন্তু ব্যান্ডউইথ ইউজ করে এবং এদেরকে কিন্তু গভর্নমেন্টের পাশ থেকে কিন্তু লাইসেন্স কিনতে হয় এবং যার ফলে কী হয়, এদের রেভিনিউর 12 থেকে 15% কিন্তু গভর্নমেন্টকে দিতে হয়। এবার জিও যেহেতু 2016 সালে এসেছিলো, তো জিও কিন্তু 4G থেকে শুরু করেছে, অর্থাৎ জিওর পাশে কিন্তু 4G শুধু লাইসেন্স আছে। কিন্তু এক্ষেত্রে তুমি যদি এয়ারটেল দেখো, ও কিন্তু যেহেতু প্রথম থেকে ছিল, ও গভর্নমেন্টকে কিন্তু 2Gর জন্যও কিন্তু পে করে, 3Gর জন্যও পে করে এবং 4Gর জন্যও কিন্তু পে করে, অর্থাৎ এয়ারটেলে কিন্তু গভর্নমেন্টকে পের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি। এর ফলে কি, ওকে কিন্তু আর ও যে পে করবে, ও তো ইনকাম থেকেই তো ওকে পে করতে হবে। এবার যদি এয়ারটেল না বাড়ায় তাহলে কিন্তু ও কিন্তু গভর্নমেন্টের ডিউ যেগুলো আছে সেগুলো কিন্তু পে করতে পারবে না। আর এটা কিন্তু জিও জানে, ঠিক আছে। আর জিও জানে যে এয়ারটেলে কিছু করার নেই, আমরা যেটা করবো, মানে অ্যাকচুয়ালি জিও যে দাম বাড়ায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ারটেলও চায় যে জিও বাড়াক, যাতে আমিও বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। কেননা আর যদি প্রথমে যদি এয়ারটেল বাড়িয়ে দেয় তাহলে জিও তো বাড়াবে না, তাহলে কী হবে, একটা হিউজ পরিমাণ কাস্টমার উল্টো হয়ে এয়ারটেল থেকে জিওর দিকে যাবে। কেননা জিওর পাশে অ্যাডভান্টেজ বেশি আছে, কেননা ওর পাশে একটা হাই ক্যাশ ফ্লো আছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ও যেহেতু 4G থেকে শুরু করেছে, তো ওর প্রিভিয়াস এক্সপেন্সেস কিন্তু খুব লো, তাই কিন্তু। আর এক্ষেত্রে কিন্তু একটা ইনইকুয়ালিটিও আছে যদিও এয়ারটেল আর জিওর মধ্যে, তবু যেহেতু জিও কম্পিট করছে এয়ারটেলের সঙ্গে, তাই কিন্তু এয়ারটেলকে কিন্তু ওদের সঙ্গে কম্পিট করার জন্য কিন্তু ওকেও কিন্তু বাড়াতে হয়। আর এটাও তো ঠিক যে এয়ারটেলকেও তো গ্রো করতে হবে, তো যেহেতু একটা, আর দেখো, ওদের তো কোনো ভয় নেই যে আমরা অন্য কোনো কোম্পানিতে চলে যাবো বা আমরা ছেড়ে দেবো। দেখো, তুমি এখনকার সময় তুমি মোবাইল ছাড়া থাকতে পারবে না, আর তোমার পাশে কোনো অপশানও নেই এই দুটো প্লেয়ার ছাড়া, তাই ওদের পাশে তো এই ভয়টা নেই যে এরা যদি ছেড়ে দেয়। এ তো গেল রিচার্জের দাম বাড়ানোর দিক। আরেকভাবে কিন্তু এইসব টেলিকম অপারেটররা কিন্তু আমাদেরকে বোকা বানাচ্ছে। তো সাধারণত যেহেতু আমরা মান্থলি রিচার্জ করি, তাহলে কিন্তু আমাদের হিসেব মতো বছরে কিন্তু 12 বার রিচার্জ করার কথা, কিন্তু আমরা রিচার্জ করি 13 বার। কেন বলো তো? কেননা আমরা যেহেতু যে প্ল্যানগুলো রিচার্জ করি সেগুলো হচ্ছে 28 দিনের, তাই আমাদের কিন্তু বছরে 1 মাসের টাকা কিন্তু এইসব টেলিকম অপারেটরদের কিন্তু বেশি দিতে হয়। এবার তোমরা শুনলে অবাক হবে যে ট্রাই থেকে বলেই দেওয়া আছে কি যে 30 দিনের যে কোনো রিচার্জ প্ল্যান থাকতে হবে, কিন্তু যেখানে কম্পিটিশান নেই, যেখানে এইসব অপারেটরদের যেখানে ভয় নেই, সেখানে এইসব রুল শুধু কাগজেই ভাল লাগে এবং কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যারা ইন্টারনেট ইউজ করি তবুও আমাদের পাশে 2-4টে অপশান থাকে, যারা ইন্টারনেট ইউজ করে না তাদের পাশে 1-2খানেই অপশান আছে এবং সেগুলো লোকানোও থাকে, অর্থাৎ যারা জানে তারাই একমাত্র খুঁজে বের করতে পারে। অর্থাৎ সোজা কথা হচ্ছে, এইসব টেলিকম অপারেটররা সেই সমস্ত জিনিস বিক্রি করতে চায় যেই সমস্ত জিনিস থেকে ওদের বেশি লাভ। এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে একমাত্র বিএসএনএল, যেটাকে আমরা কোনোদিন সিরিয়াসলি নিইনি আর না নেওয়াটাই স্বাভাবিক। কেননা যখন বিএসএনএল দরকার হয়ে পড়েছিল তখন কিন্তু বিএসএনএলকে পাওয়া যায়নি। যেখানে আমরা 4Gর দিকে শিফট করছিলাম তখন বিএসএনএল 2G 3Gতেই পড়েছিল, তাই এই বিএসএনএল উপর খুব একটা আমাদের ভরসা কোনোদিনই জন্মায় না। কিন্তু এখন যেটা একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে যে বিএসএনএল এবং টিসিএস মিলে কিন্তু জয়েন্টলি কিন্তু কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা বর্তমান কিন্তু 97,000 নতুন টাওয়ার কিন্তু এরা ইনস্টলেশন করেছে এবং এর মধ্যে কিন্তু 93,000 টাওয়ার কিন্তু অলরেডি কিন্তু অপারেশনাল। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা গুড নিউজ যেটা বিএসএনএলের একটা খুব বড় সমস্যা হয়, যেটা ওরা খুব ডিলেতে আসে, অর্থাৎ যখন 4G চলে তখন ওরা 3G নিয়ে আসে এবং এখন যখন আমরা ধীরে ধীরে 5Gর দিকে যাচ্ছি তখন ওরা কিন্তু 4G নিয়ে আসছে। কিন্তু এই যে গুড নিউজটা যেটা হচ্ছে, এরা কিন্তু বর্তমানে এই যে বললাম যে 93,000টা যে টাওয়ার যে অপারেশনাল হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে 4G তো আছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু ধীরে ধীরে 5Gর দিকে কিন্তু শিফট হচ্ছে। অর্থাৎ আগের চেয়ে কিন্তু বিএসএনএলের নেটওয়ার্ক কিন্তু অনেকটাই স্ট্রং হয়েছে। এবার এই বিএসএনএলটা হচ্ছে এমন একটা প্লেয়ার যেটা আমাদেরকে কিন্তু একটা স্বস্তি দিতে পারে, তাই কিন্তু বিএসএনএলটা যতই স্ট্রং হবে আমাদের কিন্তু তত ভালো। এবার
ধীরে ধীরে বিএসএনএল খুব ভালো কাজ করছে, দেখা যাক কতটা ভালো কাজ করতে পারে। আর একটা যেটা হচ্ছে, যেটা গভর্নমেন্ট ইন্টারভিন করে যেটা ভিআইটাকে যেটা বাঁচিয়ে নিল, সেটাও কিন্তু ধীরে ধীরে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু ট্রান্সমিশন ফর্মের দিকে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সার্ভাইভার মোড থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু নতুন নতুন সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। এবার এই বিএসএনএল আর ভিআই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই দুটো প্লেয়ার যত ভালো করবে আমাদের কিন্তু তত সুবিধা, কেননা তখন এই দুটো যে এয়ারটেল জিও, এদের কিন্তু একটা ভয় থাকবে যে একটা কাস্টমার বেস কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, তাই কিন্তু খুব একটা ডিস্টার্ব করা যাবে না কাস্টমারদেরকে, আর ওদের কিন্তু একটা ভয় থাকবে। তো স্পেশালি বিএসএনএলটা কামব্যাক করা কিন্তু ভীষণ জরুরি। আর এখন তো জানো ইন্টারনেট এতটা জরুরি আমাদের মধ্যে, তো ইন্টারনেট ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। আর কিছুদিন আগে আমরা দেখেইছি যে ইন্ডিগোর একটা ক্রাইসিস হয়েছিল, তো যে কোনো সেক্টরে যদি ডুওপলি থাকে তাহলে কিন্তু ফিউচারের জন্য কিন্তু বা যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য কিন্তু খুবই ভয়ানক একটা রিমাইন্ডার। তাই কিন্তু একটা সেক্টরে, আর টেলিকমের মতো একটা ইম্পর্টেন্ট সেক্টর, যেখানে টেলিকম অপারেটর, টেলিকম সেক্টর যদি একদিনের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মানে আমরা একদম প্রতিবন্ধীর মতো হয়ে যাবে। তাই কিন্তু এই টেলিকম সেক্টরে কিন্তু একটা স্ট্রং কিন্তু কম্পিটিশন থাকা ভীষণ জরুরি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। আর তোমরা যদি ইন ফিউচার কোনো যদি টপিক নিয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আবার দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।